তাপপ্রবাহে দক্ষিণ এশিয়ায় কর্মঘণ্টা হারানোর শীর্ষে ঢাকা। বছরে নষ্ট ১৬ লাখ কর্মঘণ্টা, ক্ষতি $১৮০ কোটি, জানালো বিশ্বব্যাংক। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। লোকসভায় বিবরণী পেশ টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। এবং ১১ বছর পেরিয়ে একযোগে ছিটমহল, স্বাধীনতার স্বাদ মিললেও নেই প্রত্যাশিত উন্নয়ন, স্বতন্ত্র ইউনিয়নের দাবি। আমন্ত্রণ চ্যানেলে সন্ধ্যার কথায়, সাথে আছি আমি ইসরাত জাহান দীপা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র গরমের কারণে ২০২৪ সালে বাংলাদেশে ১৩০ থেকে $১৮০ কোটি অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যা দেশের জিডিপির প্রায় ০.৩ থেকে ০.৪%। বিশ্বব্যাংক, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা FCDO, সিটি রেজিলিয়েন্স প্রোগ্রাম এবং গ্লোবাল ফ্যাসিলিটি ফর ডিজাস্টার রিডাকশন অ্যান্ড রিকভারি GFDRR এর সম্মিলিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের শহরগুলোর উপর চরম তাপের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। সে অনুসারে দক্ষিণ এশিয়ার নগরগুলোর মধ্যে ঢাকায় তাপজনিত কর্মঘণ্টা হারানোর দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বর্তমানে ঢাকায় বছরে 4,65,000 পূর্ণকালীন চাকরির সমপরিমাণ সময় নষ্ট হচ্ছে, যা 2080 সালে 16,50,000-এ পৌঁছাতে পারে। তাপপ্রবাহের ফলে বিদ্যুৎ ঘাটতি, সড়ক অবকাঠামোর ক্ষতি এবং তৈরি পোশাক খাতে বড় ধরনের রপ্তানির আয়ের আশঙ্কা তৈরি হচ্ছে। তবে পরিবেশ বান্ধব সনদপ্রাপ্ত কারখানা, রেড ক্রিসেন্টের মতো আগাম পূর্বাভাস ভিত্তিক আর্থিক সহায়তা এবং ভারতের আহমেদাবাদের মতো তাপ পরিকল্পনা আগাম বিনিয়োগ ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। গরম বাড়ায় শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র এসিতে পারিবারিক ব্যয় বাড়ছে। এ সংকট মোকাবেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং দুর্যোগ তহবিলে তাপকে অন্তর্ভুক্ত করা সহ প্রতিবেদনে 15টি কৌশলগত সুপারিশ তুলে ধরা হয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ ভারত সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তার প্রত্যর্পণ চেয়েছে ঢাকা। বিষয়টির অগ্রগতি সম্পর্কে সংসদীয় কমিটিকে নিয়মিত অবহিত রাখার সুপারিশও করা হয়েছে। একই সঙ্গে মানবিক ও নীতিগত অবস্থান বজায় রেখে আন্তর্জাতিক দায়বদ্ধতা ও প্রয়োজনীয় সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি মোকাবেলার পরামর্শ দিয়েছে কমিটি। ৬৮ বছরের রাষ্ট্রহীনতার অবসান ঘটিয়ে ২০১৫ সালে নাগরিকত্ব ফিরে পায় ছিটমহলের মানুষ। পেরিয়েছে ১১ বছর, এসেছে কিছু উন্নয়ন, কিন্তু শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও অবকাঠামোয় রয়ে গেছে ঘাটতি। স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা ও প্রত্যাশিত উন্নয়নে ছিটমহলবাসীর এখন দাবি। বিস্তারিত প্রতিনিধি মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের প্রতিবেদনে। একসময় মানচিত্র থেকেও যেন রাষ্ট্রের বাইরে ছিল একটি জনপদ। ছিল না নাগরিক পরিচয়, ভোটাধিকার, শিক্ষা, চিকিৎসা কিংবা প্রশাসনিক সেবা। দীর্ঘ ৬৮ বছরের রাষ্ট্রহীন জীবনের অবসান ঘটে ২০১৫ সালের ৩১ জুলাই। ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব পান কুড়িগ্রামের দাসিয়ার ছড়া সহ ১১১টি ছিটমহলের বাসিন্দারা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আমাদের ছিটমহলে আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে। তারপরেও আমাদের ছিটমহলবাসীর একটা প্রাণের দাবি, আমাদের ছিটমহলে যদি একটা ইউনিয়ন পরিষদ হইতো তাহলে আমরা আরো উন্নতির দিকে ধাবিত হইতে পারতাম। বাংলার সাথে সংযুক্ত হওয়ার পর ছিটমহলে অনেক উন্নয়ন হয়েছে ঠিক, কিন্তু এখনো অনেক কাজ অসমাপ্ত রয়েছে। যেমন এই যে মসজিদ, আমার পিছনে যে মসজিদ, এই মসজিদ হইতে আমতলা বাজার ১ কিলো রাস্তা, এই রাস্তাটা এখন পর্যন্ত পাকা হয়নি। মানুষের এই বর্ষার সময় এই রাস্তাতে খুব চলাচলের সমস্যা। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে দেখতে কেটে গেছে ১১ বছর। এসেছে বিদ্যুৎ, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কিছুটা বিস্তার। ৬৮ বছর পর বাংলাদেশ দাসেরা বিনিময় হওয়ার পর দাসেরা বাংলাদেশ হয়েছে। তারপরে একটা সরকারের কাছে ইউনিয়ন আমরা দাবি করা হয়েছে, এই ইউনিয়ন ঘোষণা করা হয়নি। এখন নতুন বিএনপি সরকার আসছে দেশে,
এখন ত্যাগ দিয়ে কাছে আমরা আহ্বান জানালো নতুন আমরা করে ইউনিয়নটা ঘোষণা দেওয়া হোক। সরকারের কাছে আমাদের এটাই চাওয়া যে একটা ইউনিয়নটার দরকার আমাদের খুবই বেশি, কারণ আমাদের ফুলবাড়ি যাওয়া লাগে, যাতে আমরা ওই ফুলবাড়ি ছিটমহলবাসী যাতে ফুলবাড়ির কথা আমরা তুলে ফেলে আমরা আমাদের ইউনিয়নটা পাই ছিটমহলে, এই কথাটা যাতে আমাদের সরকার ভালো করে জানেন এবং আমাদের এই জায়গায় যেন স্বাস্থ্য ক্লিনিক একটা দিয়ে দেয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, প্রত্যাশার তুলনায় উন্নয়ন এখনও অনেক পিছিয়ে। এক যুগ পূর্তির দ্বারপ্রান্তে তাদের প্রাণের দাবি, দাসিয়ার ছড়াকে দিতে হবে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা। আমরা দীর্ঘদিন অবরুদ্ধ জীবন যাপন করেছি, কিন্তু আমরা ছিটমহল বিনিময়ের পরে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু পাইনি আমরা উন্নয়ন। এই উন্নয়নগুলো আমরা রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, একটা কলেজ নাই, এটা আমাদের দাবি একটা ছিল ইউনিয়নটা যদি পাই তাহলে আমাদের অনেক দাসিয়াছড়া ছেলে মেয়ে কর্মসংস্থানের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করি, কারণ ইউনিয়ন দিলে আমাদের এই দাসিয়াছড়াবাসীর অনেক উপকৃত হব। প্রশাসন জানিয়েছে ছিটমহলগুলোতে ধাপে ধাপে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দাসিয়াছড়া ছিটমহলটির আয়তন প্রায় 7 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 8,000। তো এটা একটা বিপুল সংখ্যক জনসংখ্যা। আমি গত 2025-এর ডিসেম্বর এখানে দায়িত্ব গ্রহণ করি। তারপর থেকে আমার কাছে অফিসিয়ালি আসলে এরকম কোনো তথ্য দাসিয়াছড়ার পক্ষ থেকে কেউ এসে দেয়নি যে ইউনিয়ন করতে চায় বা এরকম তাদের দাবি। কিন্তু আমি এখানে আসার পরে বিভিন্নভাবে আমি এটা শুনেছি যে তাদের এরকম একটা চাহিদা আছে, তারা একটা আলাদা ইউনিয়ন হিসেবে নিজেদেরকে চায়। তো যেহেতু এখনো কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমি ওনাদের কাছ থেকে পাইনি বা দাসিয়াছড়ার পক্ষ থেকে, যদি আমার কাছে কোনো তথ্য এসে থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা সংশ্লিষ্ট দপ্তর বরাবর আমি প্রেরণের ব্যবস্থা করি। নাগরিকত্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও শেষ হয়নি উন্নয়নের প্রত্যাশা। এখন ছিটমহলবাসীর চাওয়া, স্বাধীনতার অর্জন যেন শুধু পরিচয়ে সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি পূর্ণ প্রতিফলন ঘটুক। চ্যানেল এস নিউজ ডেস্ক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে। আজ সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মাসব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের প্রায় সব সংস্কারই বর্তমান সরকার গ্রহণ করেছে। বাকিগুলোর জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি এলে আদালতের মুখোমুখি হবেন এবং সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের হামলা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, পর্যটন খাতকে আকর্ষণীয় করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। দেশে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি সরকার নিজেই দাবি করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের জ্যেষ্ঠ নেতাদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় সব চললেই দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না? নৈতিক দিক থেকে সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, চাঁদাবাজদের কাছে বিভিন্নভাবে পরিবহন শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে তিনি বলেন, 2024-এর জুলাই আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগ সবচেয়ে বেশি ছিল। বর্তমানে পরিবহনে অব্যাহত চাঁদাবাজি ও হয়রানির মাধ্যমে সরকার নৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না।
তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? জনগণ যাকে যোগ্য মনে করেছে তাকেই ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। তাই নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে এবং জনগণের রায়কে সম্মান জানাতে হবে। শুক্রবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দেশের সকল নাগরিককে গণতান্ত্রিক আচরণ ও রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে হবে। গণতন্ত্র টিকে থাকলে দেশের মানুষ ভালো থাকবে এবং বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সুধীজনরা উপস্থিত ছিলেন। জনগণ এখন তাকে ভালো মনে করেছে, তাদেরকে ভোট দিয়েছে, তারা আজকে রাষ্ট্র আপনাদের সেবা করার দায়িত্ব পেয়েছে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরে সিদ্ধান্তটা জনগণকে নিতে দেন। যদি নিজেরা কয়েকজন মনে করেন থাকতে দিবেন না, ফেলে দিবেন, টেনে না হবেন, অনেক ধরনের বক্তব্য দিবেন। এই সমস্ত বক্তব্য আমরা 91 সনেও শুনেছি এবং তখনও আমরা কেউ বলছে 10টা সিট পাওয়া যাবে না। আল্লাহ কি মেহেরবানি, বিএনপিকে ওই সময় মানুষ ভালোবেসে দেশ শাসন করার, পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। টানা বৃষ্টি, জলবদ্ধতা ও সরবরাহের ঘাটতির অজুহাতে ঢাকা, রাজশাহী ও ফেনী সহ সারা দেশের কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী। রাজশাহীতে সবজি ও মাছের বাড়তি দাম অপরিবর্তিত থাকার পাশাপাশি এক খাঁচি ডিমের দাম 50 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ফেনীতে দেশি পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়। মাছের পাশাপাশি ফেনীতে ব্রয়লার মুরগির কেজি 200 ও সোনালী 360 টাকায় পৌঁছেছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, বর্ষার অজুহাতে অসাধু সিন্ডিকেট প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। আর ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। এই বাজার অস্থিরতা সামলাতে অবিলম্বে কঠোর ও কার্যকর বাজার তদারকির দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। মরক্কো থেকে স্রোতের মতো হাজারো অভিবাসী স্পেনের ছোট ভূখণ্ড সেউতায় ঢুকে পড়ায় সীমান্তে তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। সম্প্রতি বিপুল সংখ্যক মানুষের সীমান্তের বেড়া পেরিয়ে স্পেনে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিভিল গার্ডকে সহায়তায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্পেন সরকার। সেউতা প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নারী, শিশু ও তরুণদের বিশাল দল সীমান্ত পেরোনোর চেষ্টা করেন। অনেকে সাঁতার কেটেও সেউতায় পৌঁছানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মরক্কো সহযোগিতা করছে বলেও জানিয়েছে স্পেন। দীর্ঘ 24 বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ICCর সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। 2027 সালের এই আসরটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। জোহানেসবার্গে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে ICC আনুষ্ঠানিকভাবে 3 দেশের মোট 12টি ভেন্যুর নাম ঘোষণা করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার 8টি শহর, জিম্বাবুয়ের 3টি এবং নামিবিয়ার 1টি ভেন্যু রয়েছে। সবশেষ 2003 সালে এই মহাদেশে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। আজ সকালে ICC 2 মিনিট 25 সেকেন্ডের একটি বিশেষ প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে। জোহানেসবার্গের ওয়ান্ডার্স ও কেপ টাউনের নিউল্যান্ডসের মতো ঐতিহ্যবাহী স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নতুন 3 স্তরের ফরম্যাটে এবারের মোট 57টি ম্যাচ খেলা হবে। মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বার্তা নিয়ে বিশ্বকাপের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আফ্রিকান দর্শন উবুন্টু। তবে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যুসহ
পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চরম তাপপ্রবাহে দক্ষিণ এশিয়ায় কর্মঘণ্টা হারানোর শীর্ষে ঢাকা, বছরে নষ্ট 16 লাখ কর্মঘণ্টা, ক্ষতি $180 কোটি, জানালো বিশ্বব্যাংক। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, লোকসভায় বিবরণী পেশ টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। 11 বছর পেরিয়ে একযুগে ছিটমহল, স্বাধীনতার স্বাদ মিললেও নেই প্রত্যাশিত উন্নয়ন, স্বতন্ত্র ইউনিয়নের দাবি। সরবরাহ ঘাটতির অজুহাতে কাঁচা বাজারে অস্থিরতা, লাফিয়ে বাড়ছে সবজি, পেঁয়াজ ও ডিমের দাম, নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি। এবং মরক্কো থেকে স্রোতের মতো স্পেনে ঢুকলো হাজারো মানুষ, সেউতা সীমান্তে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি, 15 জনের মৃত্যু। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।